তুই সুন্দর কথা বলছিস, মানে তুই আগে আগে এতটা হাসছিস না, গম্ভীর হয়ে থাকিস, মানে আমরাই বড়রা ভয় পেতাম। কিসে প্রফেসর জানো তুই? তোর সাইকোলজি বুঝে গেছে সবার আগে। কি সুন্দর ঠান্ডা মাথায় দেখ, তো তুই অনেক হাসি খুশি হয়ে গেছিস, এই জন্যই ওকে ভালোবাসি। এবং যার জন্য উপল এসেই বললো কার সাথে আমাকে দিয়েছো সোহেনদা, আনন্দ কেন তুই তো ঠিক করেছিস। হ্যাঁ, আর সুরজিৎ কেন তুই সোমলতাকে করতে পারলে না? তোর জায়গা আছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনের এই এপিসোডে আমার দুই প্রিয় ভাই এবং বোন বা ভাইজি সাহেব সোমলতা, খুব খুশি, আমি প্রচন্ড খুশি তোরা দুজন এসেছিস। আমি খুশি, এক্সাইটেড, অ্যাংশাস, সবকিছু মিলিয়ে একটা মিক্সড ফিলিং এর মধ্যে আছে আমি। যতই হোক মানে গুরু স্থানীয় তো, তাই কথা বলতে একটু তো মনে হচ্ছে যে এমনিই আমি কথা ঘোরা বলতে পারি না, যেটা একটু আগে বলছিলাম, তার মধ্যে আর একটুখানি আর কি। কিন্তু আমি কি ওরকম ভাবে তোদের সাথে মিশি বল? না তা না, বাট মানে মাথা থেকে তো এটা বার করতে পারবো না যে তুমি গুরু স্থানীয়। তো স্থান পরিবর্তন তো হচ্ছে আজকাল, আজকাল তো সবই পরিবর্তনশীল, কি বলিস? এটা পলিটিক্যাল না, আমাদের একটা সোশিও মিউজিক্যাল এপিসোড, তো আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট করছি না, সবই তো জায়গা পরিবর্তন হচ্ছে। তা আমি গুরুর জায়গাতেই রয়ে গেলাম কেন? তুই আমাকে তো নাকি কারণ হচ্ছে সবই তো নিম্নমুখী। কারণ আমরা তোমাকে ছোটবেলা থেকে মানে গুরু মহাগুরু হিসেবে দেখেছি, ঠিক আছে? আমি যখন ছোট ছিলাম, মানে আমি এখনো বলছি, আমার মানে তখন ডোভালের টিকিট পাওয়া যেত না। হ্যাঁ, মানে আমি দাঁড়িয়ে তোমার অনুষ্ঠান আমি আর বাবার হাত ধরে দাঁড়িয়ে দেখেছি। ওর বাবা সেখানে তোমার কাছে বসে আমি, ধরো আজকে সৌম আছে, আমি তোমার সাথে বসে কথা বলছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবার এটা আমি মন্তর থেকে বলছি, এটা আমার কোনো আমার ভেতরে যা থাকে আমি বাইরে সেটাই বলি, আমার এরকম কোনো ব্যাপার নেই। ওর বাবা স্পেশালি আজকে এই এপিসোডটা শুরু হোক নাকে খানিকটা উৎসর্গ করেই আমি শুরু করবো। ওকে দেখলে আমার বাবার কথাই ফার্স্ট মনে হয় যে দেখ, আমরা যে গান বাজনা করছি আমরা সবাই, আমাদের একটু ভালোবাসা, একটু অ্যাপ্রিসিয়েশন মন থেকে কে করছে, বা একটু পিঠ চাপড়ানো, একটা সময় দেখ তোরও প্রয়োজন হয়েছে, এখনো বোধহয় হয়, তোরও হয়। একদমই তাই। আর আমরা যারা ক্লাসিক্যাল মিউজিক করি কি বলতো, আমাদের আর তারপরে তবলা বাজাই, আমরা তো সবসময় একটু সাইডে, যদিও জাকির জি এরা এসছে বলে আমরা অনেক লাইন লাইটে চলে এসেছি। অনেস্টলি স্পিকিং, এখানে তো ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন বলতেই হবে। তুমি অত্যন্ত হাম্বল একজন মানুষ। হ্যাঁ, না না না, অত্যন্ত হাম্বল একজন মানুষ, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। এবং সেইখানে দাঁড়িয়ে আজকে যদি ডোভাল লেনে ধর আমি ভীমসেনজি বাজালাম বা কোনো বড়, মানে গানটা আমি, তুই জানিস আমি গানটা মানে কিশোরীজি বাদ দিয়ে মোটামুটি সবার সাথেই বাজিয়েছি, বা যন্ত্র তো বাজিয়েছি, শাহিদ, বিশ্বমন ভাট এদের সাথে সবসময় বাজিয়েছি, মণিকাকা, মণিলাল, যোগ সাহেব। আমার মনে আছে একবার ডোভাল লেনে আমি যোগ সাহেব আর মণিকাকার ডুয়েট বাজিয়ে নেমেছি, বেরোচ্ছি যখন সব লোকজন যেরকম করে, একজন ভদ্রলোক, আর ওর বাবা সবসময় একটা ওই পায়জামা পাঞ্জাবি একটা ঝোলা, ওর বাবা স্ট্যান্ডার্ড ছিল। হঠাৎ অন্ধকার থেকে একটা আওয়াজ এলো, এদিকে একটু অটোগ্রাফটা হোক, আমার সেটা এখনো বুকে বাজে। ওটা কিন্তু ভালোবাসা, ওটা অটোগ্রাফ নয়, বুঝতে পারছিস? আমাকে জড়িয়ে ধরলো, কি ভালো বাজিয়েছিস, এগুলো আমি বলি। বাবা তো প্রচন্ড আমাকে প্রচন্ড ভালোবাসতো। যখন ওর বাবার শরীর খারাপের কথা শুনলাম, মানে আমার অত্যন্ত বুক ফেটে গেছিল। মানে এরকম একটা লোক, মানে এত হাসি খুশি, এত প্রাণবন্ত লোক, মানে কি যে নিয়তির নিয়ম। যাক, আমরা হ্যাপি মোডেই শুরু করি, দুঃখের মোডে চলে গেলে অনেক মুশকিল হবে। রিয়েলি থ্যাংক ইউ। আমার মানে বাবা তো সবসময় খুব আড়ালে থাকতেন তো। হ্যাঁ, মানে আজকে তুমি বাবাকে এটা উৎসর্গ করলে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া দাওয়া। না ডেফিনেটলি, থ্যাংক ইউ। মানে আমি এটা মিউজিক লাভার, আই এম গ্রেটফুল। না গ্রেটফুল কিছু না, আই ওয়াজ গ্রেটফুল টু গেট হিজ লাভ, আই ওয়াজ প্রিভিলেজড। না, আমি তোদের বলি যে এই এপিসোডটা ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনটা করার উদ্দেশ্য হচ্ছে তোদের সাথে এরকমভাবে বসে আড্ডা দাও। তুইও ব্যস্ত, ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, তো কালকে অস্ট্রেলিয়া, পরশুদিন কোথায় চলে যাবি, তুইও কোথায় কোথায় কী করছিস, আমিও একটু ঘুরি টুরি এদিকে কী করি, দেখা সাক্ষাৎ হয় না, এটা একটা বাহানা। একদমই তাই, একদমই তাই, এর বেশি কিচ্ছু না, বাহানা। এবং আমার হচ্ছে তোদের সাথে ইন্টারাকশন করা মানে একটু জানা যে এখন কি হচ্ছে, যেটা আমি ভাবছি, কারণ আমি তো ক্লাসিক্যাল ছাড়া অন্য অনেক কিছু করি। তোদের কাছ থেকে তোরা একটা ডিফারেন্ট মানে জোনে ঘুরছিস, ডিফারেন্ট অর্গানাইজেশন, অডিয়েন্সকে ফেস করছিস, ও একটা করছে, আমি একটা করছি, আমাদের অবস্থানটা কোথায়?
এটা জানবার জন্যই তোদের ডাকা এবং একটু শেয়ার করা ভিউজ এটার জন্য। আর এটা ওই বললাম না সোশিও মিউজিক্যাল পডকাস্ট, তো সেখানে মিউজিক্যাল তো থাকবে, একটু সোসাইটির বাইরে তো আমরা কেউ নই, তো সোসাইটির কথা একটু আসবে, বাট ইটস অ্যাবসলিউটলি আপলিটিক্যাল। এবং এখানে কোনো রকম পলিটিক্স আমরা করতে বসিনি। আমাদের গান বাজনার মাহলে যে পলিটিক্স সেটা তো আমরা ডিসকাস করতেই পারি, বাট নাথিং টু ডু উইথ এনি পলিটিক্যাল পার্টি। I don't vouch any political party. I don't belong to any political party, and I don't want to give any political statements. তবে পৃথিবীতে সুস্থ লোক বেশি আসুক, সুস্থ চিন্তা নিয়ে, এইটুকু তো আমরা পৃথিবীটা সুন্দর হোক, আর সুন্দর হোক, কিছু চাই না। at the end of the day সুন্দর হোক। এই চারিদিকে যেটা হচ্ছে সেটা যে কোনো যা কিছুই হতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বল, বাইরে বল, একটু কিরকম যেন ডিস্টার্ব ফিল করছি এই আর কি। এটা বলতে গেলে যদি এটা পলিটিক্যাল হয়ে যায়, আই এম সরি অ্যাবাউট ইট। আর এই পডকাস্টে খালি আমি প্রশ্ন করবো না, তোদেরও কিছু যদি আমার কাছ থেকে জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে, বা তুই যদি ওর কাছ থেকে কিছু জানতে চাস, না আমার তোমার কাছে একটা পরে ও যদি তোকে সবাইকে জিজ্ঞেস করবো, আনন্দ করবো, মজা করবো, এইটাই আর কি, আর কিছু না। তো সবার শুরুর আগে আমি শুরু করি, কারণ এটা আমার একদমই। সেটা হচ্ছে তুই আগে বল, আমাদের ছোট্ট সবার থেকে। and you are the face of Bengal, definitely. তুই যেমন লাভলিজিতা মেয়েদের মধ্যে তোরা তো লিড করছিস, সারা বিশ্ব তোরা ফেস করছিস, ভালো গান বাজনা করে ফেস করছিস। আর অসম্ভব ভালো একটা মেয়ে, মানে ভীষণ ভালো, প্রচন্ড ভালো একটা মেয়ে। মানে আমার বাবা একটা কথা বলতেন জানো দাদা, যে ভালো শিল্পী হতে গেলে না ভালো মানুষ হওয়াটা খুব দরকার। হ্যাঁ, এটা আমার বাবা কিন্তু বরাবর বলতেন। তাই আমি সময়ের সামনে বলছি, সেটা আমি জনসমক্ষে বলছি, সকলের সামনে বলছি, ও যেরকম ভালো একজন শিল্পী তেমনি ভালো একটা মানুষ। ততোধিক সুন্দরী। এইটা নিয়ে আমি তো আমাকে একজন বলেছিল যখন আমি এককালে দেখতে ভালো ছিলাম, প্রথম সোমকে দেখেছি আমি, তখন এরকম করে দেখছি, আচ্ছা এই মেয়েটা কি সুন্দর, ভুলে গেছি অনেক আগে, বুঝলি কিছু পারবো না, দেখে আমার বেশ ভালো লেগেছিল। হ্যাঁ, কিন্তু সেটা তো ওকে বলতে পারবো না যে তোকে কি সুন্দর দেখতে রে, তোকে সেটা আমি বলতে পারিনি। মনে করবে আমার ভাবে আছে আর কি, তাহলে আমার ডেভেলপমেন্টটা এমন যে আমাকে একটু ভয় পায়, মানে কেউ আগ বাড়িয়ে কথা বলতে বা এই ধরনের কথা তো আরোই, মানে আমাকে মনে হয় সবাই একটু দেখ বলার রকম ফের আছে। আমি যে এক্ষুনি তোকে বললাম তুই দেখতে খুব সুন্দর, এটার মধ্যে আমি তো ওর মতো বললাম না তুই দেখতে খুব সুন্দর, ওইটা আর আমার বলার মধ্যে ফারাক আছে। তো এইসব দুটোই চ্যাটুর যে, কিন্তু ফারাক আছে। তো আমাকে তুই বল, তোর আমি আপব্রিঙ্গিংটা খানিকটা জানি, কারণ তুই বীরেশ কাকুর কাছে, পণ্ডিত বীরেশ রায়ের কাছে শিখেছিস। ওই বাড়িতে আমারও প্রচন্ড যাতায়াত ছিল, এবং তোর আমি ওইটা জানি, আপব্রিঙ্গিং জানি। তোর কাছে মিউজিকটা কি? এই যে এত জার্নি করলি, হোয়াট ইজ মিউজিক টু ইউ? তোকে যদি বলে যাপন, মানে জীবনে বেঁচে থাকার একটা বিশাল ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমার জন্য মিউজিক। কারণ আমার জীবনে বেশ কিছু, আমি একা নই অবশ্যই, আমার মতো এরকম ইনসিডেন্টস, ঘটনা সবার জীবনেই ঘটে। তো ওই ধরনের স্পেশালি খারাপ ঘটনাতে যেভাবে সঙ্গীত আমাকে সাহায্য করেছে আমার স্যানিটি বজায় রাখতে আর কি, এবং আমাকে শান্ত রাখতে, এবং অনেক কিছু শিখিয়েছে, বুঝিয়েছে। তো আমার কাছে সঙ্গীত ডেফিনেটলি একটা এসকেপ হতে পারে, আমার জীবন হতে পারে, আমার সব কিছু। বাহ, খুব সুন্দর বললি তুই। সোম যেটা বললো খুব সুন্দর কথা, যাপন তো অবশ্যই। আমি একটা লাইনে একটু বলি, যেটা আমার ছোটবেলার থেকে লাইনটা আমায় খুব হ্যাঁ মানে আমাকে খুব উৎসাহিত করে আর কি। দাদা, সঙ্গীত है शक्ति स्वर्गी, हर स्वर में बसे है राम, রাগী जो सुनाए रागिनी योगी को मिला। তো সঙ্গীত আমার কাছে ওটা আমার ফার্স্ট লাভ, আমার জীবনের সবটাই আর কি। কারণ আমি জানি যে ওই একটা জিনিসের মাধ্যমে না, মানে আমি খুব ঈশ্বর বিশ্বাসী একটা মানুষ, আমি খুব স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি। কারণ স্পিরিচুয়ালিটি একটা সায়েন্স, হ্যাঁ, মানে সেটা আমরা সকলেই জানি, পুরো কসমসটা একটা সায়েন্সে চলে। এবং আমার মনে হয় যে আমাদের যে আসল গন্তব্য, মানে আমাদের উত্তরণ হতে 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 এই জীবনটা তো একটা টেম্পোরারি একটা জায়গা। ওই যে আমরা যেমন রোজ সকালে কাজে বেরোই, করে রাত্রেবেলা উই কাম ব্যাক টু আওয়ার নেস্টস। হ্যাঁ, আমরা যেখান থেকে এসেছি ওটাই আমাদের আসল ঘর, এখানে আমরা কাজে এসেছি টু নালিফাই আর কর্মাস।
করে আমাদের কাজটা সেরে কিন্তু ওখানেই আমি ফেরত যাব, যেখান থেকে এসেছি। ওটা খুব সুন্দর জায়গা, মানে যেখানে শুধু শান্তি আর ভালোবাসা ছাড়া আর কিছু নেই, ওটাই ম্যানিফেস্টেশন। তো আমার মনে হয় যে ওইটাই আমার কাছে, যেটা উত্তরণের পথ। সঙ্গীতের মাধ্যমেই একমাত্র সেই শক্তির সাথে যোগাযোগ করা যায় সাবকনশিয়াসলি, অনেক সহজে। আর আমি যদি শুধু বসে হরি ওম এটা করি মিনিট 10, মনটা ঠান্ডা হয়ে যায় দাদা। কোথায় একটা অদ্ভুত একটা এলিভেশন আসে আমার ভেতরে, সেটা আমি অনুভব করি। তা আমার মনে হয় ওইটাই আমার কাছে সঙ্গীত, ওইটাই। ও যেটা বললো জাপুনি। না, এবার আমি এখানে একটুখানি আবার একটু ডেপথে যাই। এবার যে সঙ্গীত যখন যাপন, আমি ওকেই জিজ্ঞেস করছি, তো সেটা যখন যাপন হয় তো সেটাকে নিয়ে ঘর করার একটা ব্যাপার এসে যায়, যে সেও তোর কাছ থেকে ডিমান্ড করছে। তুই একজনকে বন্ধুত্ব একজনের সাথে করতে চাইছিস, যে আমার বেস্ট ফ্রেন্ড হবে, সেই বেস্ট ফ্রেন্ডেরও তো তোর কাছ থেকে কিছু ডিমান্ড থাকে। কি ডিমান্ড থাকে মিউজিকের? যে মিউজিক তোর কাছ থেকে সময় চাইবে, যে আমাকে একটু সময় দাও, সময় দাও, টাইম দাও। আমার অনেস্টি চাইবে, আমার ডেডিকেশন চাইবে, আমার হার্ডওয়ার্ক চাইবে, আমার যে শিক্ষা সেটা চাইবে, কতটা সিনসিয়ারলি আমি আমার আর্টটাকে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা অবশ্যই আমার মনে হয় সঙ্গীতকে ভালোভাবে করার জন্য ইম্পর্টেন্ট। তার মানে ইট রিকোয়ার্স টাইম, একটা ভীষণ সময়। এবং আমার মনে হয়, এটা কি তুই মনে করিস যে সঙ্গীত যে টাইমটা ডিমান্ড করে টু বি আ প্রফেশনাল? দেখ, দু ধরনের স্টুডেন্ট হয় আমি মনে করি। একটা হচ্ছে আমি গান বাজনা শিখলাম, আমি অনেক জানলাম, আমি 2000 রবীন্দ্রসঙ্গীতের মধ্যে মানে 1900 রবীন্দ্রসঙ্গীত আমি জানি, কিন্তু স্টেজে গাইতে গেলে আমার পা গন্ডগোল হয়ে যাচ্ছে। তার মানে কি উনি জ্ঞানী, বাট she or he is not a performer to us. তার থেকে 3টে, যেমন রাশিদ সারা জীবনে কিন্তু 8টা-10টার বেশি রাগ গায়নি, যেটা গেয়েছে সর্বনাশ করে দিয়েছে। এইটাতেই মনে পড়লো যে গুরুজি মানে উনি আমাদের মানে সমস্ত রাগ ওনার থেকে আমার শেখার সুযোগ হয়নি, তার আগেই উনি চলে যান আর কি। বাট ওনার এটাই ছিল যে ধরো ইমনে যদি আমি শিখি, তাহলে যতক্ষণ না ওনার মনে হচ্ছে যে আমার সিস্টেমে সেই রাগটা ঢুকেছে ঠিকভাবে, ততদিন উনি ওটাই শিখিয়ে যেতেন। মানে সেটা 6 মাসও হতে পারে, সেটা 1 মাসও হতে পারে, সেটা 8 মাসও হতে পারে। তো এটাই তো শেখার রাস্তা, আমরা ওইভাবেই শিখেছি। হ্যাঁ, ডেফিনেটলি। মানে কতটা ডেপথে গিয়ে আমি শিখছি, আমি হয়তো 10খানা রাগ জানি না, আমি হয়তো 5টাই জানি, কিন্তু 5টা আমি কতটা ডেপথে গিয়ে ডিটেলে জানছি বা শিখছি, সেটাও ডেফিনেটলি ইম্পর্টেন্ট। বাহ, ওই দেখ, ঠিক বলছে, ঠিক বলছে। তাহলে একটা ইয়ামানের বান্দিশ ঠিক কথা বলেছে, চাইছিস? क्या बात। पिया की नजरिया जादू भरे, पिया की नजरिया जादू भरे, पिया की नजरिया जादू भरे, पिया की नजरिया, पिया की नजरिया। এটার উপরে যদি বান্দিশ গাইনি না, আমাদের উপরে একটা ভালো হিন্দি গান গা। হিন্দি গান? এবার তোকে আমি গানটা শোনো, ব্যাপারটা কি হাজার হাজার গান আমি বলে যাবো একটার পর একটা। তুমি বলতে থাকো, আমি গাইতে, আমাকে আমি বলে যাচ্ছি, তুই গা, এটা কুইজ। ওকে, চল লিরিকটাও দেখতে হবে তোকে, তুই দেখ, নাম না দেখলে চল। হিন্দি গানটা আমি ভালো গাইতে পারি না মনে হয়, ঠিক আছে, আমি একাই। এটা একটা প্রসেস অফ লার্নিং, আমরা ফলো করেছি রাগ জানবার জন্য। আমরা যারা এটা কিন্তু করবি, মানে তুই যদি নাও করিস, আমি তোকে বলছি একটা গান বলছি, তুই দেখ গুনগুন করে যা। ইমান নিয়ে একটু চলুক না 5 মিনিট, অসুবিধা কি আছে? আমার পডকাস্ট, এটা আমার। কি ভালো ভালো কম্পোজিশন, এটা বলা মানে এই কারণে যে এক একজন কম্পোজার সেম রাগকে কিভাবে ভেবেছে দেখ। চল
হ্যাঁ একটু গাও আমার সঙ্গে। কথাগুলো ধরবো। নাম গুঞ্জায়েগা চেহারা ये बदल जाएगा मेरी आवाज ही पहचान है गर याद रहे ओ नाम गुंजाएगा चेहरा ये बदल जाएगा मेरी आवाज ही पहचान है गर এটাই তো গান বাজছে। তারপরে চন্দন সা बदन চঞ্চল सितवन ধীরে से आया मुस्काना मुझे दोष दोष न न देना देना जग वालों मुझे दोष न देना जग वालों हो जाऊं अगर दीवाना चंदन सा बदन चंचल चितवन आंसू भरी है। কথাগুলো দেখতে হবে হট করে তারপরে जान तेरा होगा পুরো অ্যাপ্রোচটা আলাদা দেখ। कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर सही ये तो শেষ নেই রাম তক্ষণের মতন চলছে তো আমার কথা হচ্ছে যে এটা কয়েকটা গান গাওয়া মানে এইটা মজার এই জন্য করা একটা মজার খেলা হলো। এটা কি আর রাগটা তুই বুঝতে পারবি। আরেকটা জিনিস যে তোরা আমরা তো সবাই সাবজেক্টের মধ্যে আছি, এটা একটা রিসার্চ ওয়ার্ক জানিস তো। আমি তো তবলা বাজি, আমার জন্য কি হয় কিন্তু গলাটা মধু না মধু ভীষণ ভালো। তুই একটু আরো ভালো যে লাগে না মানে রেয়াজ মার কি ভালো যে লাগে আমার না রেয়াজ তো ডেফিনেটলি হ্যাঁ এই বন্দিশ সন্দিশ নিয়ে কর না। মানে তোদের গান কি বলতো, তোদের এত বড় প্রোগ্রামের মাঝখানে একটা দাম করে একটা ভালো বন্দিশ গেয়ে দিলি, তাতে কি বাচ্চা কাচ্চাগুলো না এই যে এরিয়ালি পেয়াবি না যেটা করবি না। আমি আমার সেট লিস্টে একটা ফিউশন ফর্মে অবশ্যই, যেহেতু না আমার ড্রামস ফিউশন গিটার একদম ভালো করে গাইবি, মানে ভালো করে মানে আমাদের দুটো ঠুমরি গাই। তোর মতো শিল্পীদের গান যত লোকে শুনবে এবং শুনছেও, এবং তোর ওই সেট লিস্টের মধ্যে যদি এই ধরনের জিনিস আসে, এটা আমাদের সাজেশন দাদা হিসাবে, তাহলে আমার মনে হয় যে যারা সিরিয়াস গান বাজনাও তো অনেকে করবার কথা ভাবছে, ভালো করে শিখে গান বাজতে, যেটা আমার মনে হয় ইন্সপায়ার্ড হবে। যে তুই যদি একটা বন্দিশ গেয়ে দিস তাড়াম করে বন্দিশের মতো করে, নট অলওয়েজ দে হ্যাভ টু মেক ইট ফিউশন কাইন্ড অফ আ থিং। ফিউশন মানে এখন তো দেখ পিছনে একটা কর্ড লাগালেও ফিউশন করে দিচ্ছে, মানে যেটা আমার ফিউশনের চিন্তাটা ওরকম না, আমি এটা অন্যভাবেই ভেবেছি, কিন্তু সেটাও ঠিক আছে, নট অলওয়েজ মেক ইট লাউড। একটা যেমন বন্দিশ একটু শুনুন, ইউ নেভার নো, there might be some people who might like it and inspired, বাবা সোমনাথা কি বন্দিশটা গেল, চল সকালবেলা একটা বন্দিশ। সে বাড়িতে হয়তো মচকন্দপুরে সে প্র্যাকটিস করছে, দুর্গাপুরে প্র্যাকটিস করছে, তোকে শুনে। তো আমার মনে হয় সাইড বাই সাইড যেহেতু তোদের লোক শুনছে, আমি সেটা বলছি। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো, আমার একটা প্রশ্ন মাথায় এলো এই কথার আলোচনা করতে করতে। আগেকার দিনে যখন রেকর্ডিং হতো, সারাদিন ধরে একটা গান, একটা মাইক্রোফোন থাকতো, সমস্ত শিল্পীরা একসাথে বসতেন। সকাল থেকে যিনি কন্ডাক্টর তিনি রেডি, সারাদিন ধরে রিহার্সাল করছে, ওই সারা রিহার্সাল করার পর রাত্রে হয়তো টেক হলো, ওই একটাই টেক। ওই টেকের মাঝখানে যদি একটা কোথাও কিছু গ্লিচ হয়, আবার শুরু থেকে করা, এটা একটা প্রসেস ছিল আগেকার দিনে। পারফেকশনের
দিকে যাওয়ার সেলফ কনফিডেন্সটাকে একদম মানে একেবারে যাকে বলে বুস্ট করে দিত একটা জায়গাতে, যে মানে কোথাও মনে হতো না যে যদি এখানে কিছু হয়, এই জিনিসটা হতো না, কারণ এত প্র্যাকটিস হতো, যেটা তুমি বলছিলে অনুশীলন, যেটার মাধ্যমে মানে বাঁশিটা দিয়েছে, বাঁশিটা তো কেড়েও নিতে পারে, বাঁশিটা দিল, বাঁশিটা ঘষা মাজা না করলে তো বাঁশি কেড়েও নিতে পারে। তো সেইটা আগেকার দিনের শিল্পীদের না এই ব্যাপারটা সাংঘাতিক ছিল, মানে সেটা মানে যতটুকু মানে আমি তো যখন অনেক ছোট আমি দেখেছি, কারণ আমি আরেকজন ভগবানের নাম করছি মান্না দে, আমি ওনাকে মিট করেছিলাম বম্বেতে, আমার এখনো মনে আছে, আমি বাবার সাথে গিয়েছিলাম, একটা দুঃসম্পর্কের একটা আত্মীয়তা আছে ওনার সাথে, অনেক দুঃসম্পর্কের যদিও সেটা, তো সেটা আমি ওনাকে মানে তখন আমি ক্লাস 10 দিচ্ছি বোধহয়, পরীক্ষা দেবো বা সামথিং, আমি গেছি ওখানে ওনার সাথেই মিট করার জন্য। তো ওনাকে আমি গিয়ে বলেছিলাম যে জেঠু আমাকে বললো তুমি কি হতে চাও? তখন আমি বলেছিলাম আমি না কুমার শানু হতে চাই। তখন আমি কুমার শানু খুব শুনতাম, হ্যাঁ মানে আমি প্রচন্ড শানুদার খুব বড় ভক্ত আর কি, মানে আমি শানুদার গানটা খুব ভালোবাসতাম, আমাদের গলার এই টেক্সচারটা, মানে ওই টেক্সচারটা শানুদার গলা, আমি আস্তে আস্তে গাড়িতে না আমি একটা গান শুনছিলাম, ওই বাজছিল আর কি, যে বল না আশিকির গানটা, তু মেরি জিন্দগি হ্যাঁ, এবং ওই যে বলাটা তু মেরি হর খুশি হ্যাঁ, তু হি প্যার তু হি চাহত তু হি আশিকি হ্যাঁ তু। এবার আমি না এই গানটা কোনো একটা গান আমি শুনেছিলাম ওনাকে, উনি আমার শুনে আমাকে বললেন যে তুমি কি রেয়াজ করো? আমি যে জেঠু আমি তো যখন হয় তখন করি। বললো এইভাবে কিন্তু তোমার কিছু হবে না, এই কথাটা উনি আমাকে বলেছিলেন। এবং একটা কথা বলেছিলেন, তুমি যদি রেয়াজ করো, তোমার গলা ঈশ্বর দত্ত দিয়েছেন তোমার গলা, তুমি রেয়াজ না করলে কিন্তু তুমি যেটা চাইছো তুমি সেটা কখনো করতে পারবে না। এটা হট করে মনে পড়ে গেল আমার, মানে তুই আমার প্রশ্ন করলি, বললি আমাকে, মানে না আমি ওটাই বলছি, না আমি ঘুরে গেলাম কথাটা, আগেকার দিনে যে ভাবুক হয়ে গেলাম অ্যাকচুয়ালি, দিস ওয়াজ আ সিস্টেম, আগেকার দিনে এভাবে রেকর্ডিং হতো। এখন আমরা কি করি, আমরা সবকিছু ডিজিটালি, সবকিছু হাতের মুঠোর মধ্যে, আমরা তো একটা লাইন করলাম, করে মনে হলো যে এখানে এটা সমস্যা হচ্ছে, আবার ওটাকে 2 বার গাইলাম কি 3 বার গাইলাম। তোমার কি মনে হয় যে এইটা কোনটা ঠিক? হোয়াট ইজ দ্য রাইট প্রসেস? মানে এটা কি এইভাবে কি গান বাজনা এইভাবে কি রেকর্ডিং করা উচিত? মানে উচিত কি অনুচিতের ব্যাপার না, কিন্তু এইভাবে কি একটা শিল্পীর প্রকাশ হতে পারে? মানে ধরো এই যে আমরা প্রত্যেক সময় আমরা গানটা স্টুডিওতে যাচ্ছি, অনেক সময় পাই না, খুব কম সময়ের মধ্যে পুরো জিনিসটা ডেলিভার করতে হয়, অত সময়ই পেলাম না। আমি তোর বুঝে গেছি, হ্যাঁ মানে ওই সময়টাই তো নেই যে আমি একটা গান তুলবো, সেটাকে বসে অনুশীলন করবো, সেটা যাপন করে আমি গানটা গাইবো। বুঝে গেছি, আমি এবার টুকটুক করে উত্তরগুলো দিই, তাড়াতাড়ি আমরা অন্য সাবজেক্টে যাব। সেটা হচ্ছে ওই মান্নাবাবু তোকে যে প্রশ্ন করেছে, আমারও তোর ব্যাপারে সেটাই প্রশ্ন, যে ওই যাপন কথাটা যেটা ও বললো, আমার কথা হচ্ছে একটা সাবজেক্ট নিয়ে যাপনের ব্যাপার আছে। যাপন মানে তুমি কি রেয়াজ করো? আমার তোর কাছে এটা প্রশ্ন, তুই রেয়াজ করিস কিনা, তুই সিনেমা করছিস, অনেক কিছু করছিস, অনেক কিছু, তার মানে মিউজিক ব্যাকফুটে আছে। এটা যদি তুই বলিস না দাদা মিউজিক, আমি মিউজিক, তুই ওটা অসম্ভব ট্যালেন্টেড, এবং আমি তোর বাড়ির একজন হয়ে বলছি, আমি এই সুযোগে তোকে আদরও করে দিচ্ছি, সেটা হচ্ছে তুই বকতেও পারো না, কিন্তু আমার মনে হয় যে তুই সিনেমাটা করছিস, ঠিক আছে, সেটা কেন করছিস আমি জানি না, নিশ্চয়ই তার কারণ আছে তুই করছিস, কিন্তু এটার জন্য তুই আমাকে হ্যাঁ না যা খুশি কমা ফুল স্টপ যাই বল, মিউজিক ইজ ডিস্টার্বড, মিউজিক ইজ অন দ্য ব্যাকফুট। এটা হবে না। ওই যেটা বললো না, বন্ধুত্ব করতে গেলে বন্ধুর সাথে তো মিট করতে হবে রেগুলার, তাহলে বন্ধুত্বটা বাড়বে কোত্থেকে? এই যে মান্নাবাবু তোকে জিজ্ঞেস করেছে তুমি ট্যালেন্টে, তুমি রেয়াজ করো, টাইম দাও, যাপন, এই যে যাপন রেয়াজ টাইম, এইটা না করিলে গানে বাজনা হবে যদি সুপার ট্যালেন্টেড তুই যখনই গলা লাগাবি লোকে শুনবে, কিন্তু তুই একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকেই যাবে যে লাগলো না, যেটা এটা তোর হবে, ওই কারণেই হবে যে তুই টাইমটা দিচ্ছিস। একদমই তাই, টাইম দিতেই হবে, মিউজিক ডিমান্ডস টাইম। এখানে আমি একটু অ্যাড করতে চাইবো, শুধু যে গলার রেয়াজ হচ্ছে বা গলা তৈরি হচ্ছে তা না, মানে আমার যে সুবিধাটা আমি সব থেকে বেশি দেখতে পাই পাল্টা রেয়াজের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে স্বরগুলো না আমার ছোটবেলা থেকে চোখের সামনে ভাসতো,
মানে আই কুড সি দ্য নোটস। অ্যাবসলিউটলি। এবং সা এর পর গা জাম্প করতে হলে কতটা জাম্প করতে হবে গলায়, এটাই বা সা থেকে আমি যদি কোমল ধাতে যাই এইটাই তাহলে হওয়া কতটা আমাকে যেতে দরকার, হবে, আই উচিত। কুড সি ইন ফ্রন্ট একদমই তাই। ছোটবেলায়। হ্যাঁ তো পাল্টা রেওয়াজটা এটা আমাকে ওই স্বরগুলোকে চিনিয়েছে। একদমই এবং একদমই। যেটা হয় মানে আমি ইম্প্রোভাইজ করব, মানে কোন জায়গাটায় এই গানের যদি একটা মোড অফ কি বলে চলার যে একটা মোড হয়, সেটা যদি এই নোটগুলো করতে হয় তাহলে আমি কিভাবে নোটগুলোকে সাজাবো যেটা আমার খুব ন্যাচারালি মনে হবে যে আমি ইম্প্রোভাইজেশন গুলো করছি। একদমই না, তাই। বা আমার তুই ক্ষেত্রে তুই স্টেজের মধ্যে এমন একটা ধর একটা গানে তুই একটা সাথে যাবি, ওই যে যেরকম নাম গুম জায়গা মেরি আম্মা, এইটা আমি গান গাই না, এটা দিলাম তোকে আর কি। এবার এটা যে রেয়াজ করবে সে জানে ভাই জলের মতো যাবে, মানে ও তাকে জানে, ভাবতে হবে না যে এটা ভাবতে এভাবে হবে না, যাচ্ছে। জানে যে ও তো করে ওটা। আর যদি সেটাই রেয়াজ তো। না থাকে, আজকে যদি না লাগে, আর এই ওই জিনিসটা ওই হতে পারে। 5000-এর মধ্যে যদি হ্যাঁ। 400 এটা করে ফেলে, একদমই ভিডিওটা করে যদি ভাইরাল করে দেয়, একদমই তাই। বেশুরো। একদমই এখন তো তাই। এটা একটা প্রবলেম হয়ে গেছে তোদের একটা সুপার প্রবলেম, যার জন্য তোদের বোধহয় আরো রেয়াজটা বাড়িয়ে দেওয়া উচিত। যে মানে আজকে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করে, লুকিয়ে লুকিয়ে দেখিয়ে করছে, কোথায় লুকাচ্ছে। আজকে সৌমিতা বললো স্টেজ থেকে, বলছে আমাকে দেখতে খারাপ, বললো কেন, বলতে আরে সোজা দেখুন না, একটা মাধ্যম দিয়ে দেখছেন কেন, মানে এখন যেটা বলছি। তো আমার কথা হচ্ছে তো এইটা একটা ব্যাপার। আর তুই যেটা বলছিস যে পিচ পারফেকশন করে রেকর্ডিং আজকের দিনে হতে পারে, মিউজিশিয়ানশিপ যেটা আমরা বলি, সর্বক্ষেত্রে সেটা নেমে গেছে। আজকে একটা আর্টিস্ট, নাম করা আর্টিস্ট, নাম বলবো না, তার একটা রেকর্ডিং আমি রিসেন্টলি করলাম। উনি আমাকে বলছেন, শুভেন্দা আপনি ওই স্টুডিওই বুক করবেন যারা পিচ পারফেকশনটা ভালো করে। মানে তিনি কিন্তু নামই, আমি নাম বলছি না, তার একটা অ্যালবাম ফুল আমি অ্যালবাম করলাম। ক্যামেরা অফ হলে হ্যাঁ আমি তোকে বলে দেবো, মানে বলে দেবো, মানে কি এটা বলবো এই কারণেই যে বলবো যে তুই জেনে রাখ, তুইও আমি নিশ্চয়ই তার নাম বলবি না কোথাও। এটা জানা মানে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তোকে যেন আর কাউকে এরকম বলতে না হয় যে তুই আজকে বলবি যে আপনি, তুই কিন্তু তার কাছে এক্সপোজড হয়ে গেলি। আজকে দিদি আমাকে মানে সাহেব বলে যে সাহেবের আমি একটা অ্যালবাম, মানে একটা গোপী গান বাগাবান একটা ফুল করেছি, কি ফাটিয়ে গিয়েছিল, হ্যাঁ মানে দারুণ দারুণ। সাহেবের যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে সেটা হচ্ছে ওর টেক্সচারটা একটা সুন্দর, টেক্সচার আর একটা অভিনয় আছে। হ্যাঁ, এবং হ্যাঁ এক্সপ্রেশন এবং টেক্সচারটা, ও শব্দ বুঝে গায়, ওর মধ্যে সব আছে। আমার একটা ওর উপরে গানটাকে এত সিরিয়াসলি নাও। এই আজকে তুইও বলতে দেখি ফ্র্যাঙ্কলি স্পিকিং এ, না আমার সত্যি তোমার গান কিন্তু যথেষ্ট, তুই অনেকের থেকে সাহেব বেটার গাস। আজকে আমি এটা বলতে চাই, আজকে যে ধরনের গান বাজনা চলছে, তোরা যদি মানে একটা জমিয়ে আরো ভালো করে গাস না, হুল্লোড় হয়ে যাবে। আমি বলছি তুই এত ভালো একটা আর্টিস্ট, তোকে ভগবান কিন্তু সব দিয়ে পাঠিয়েছে। এখনো তুই অনেকের থেকে না করছি, গানটা করছি, এখনো তুই অনেকের থেকে বেটার গাস, কিন্তু আমার মনে হয় যে তুই আরো একটু যদি একটু টাইম করছি, সব করছি। আমি ইউ আর ট্যালেন্টেড, তুই এত ভালো শিখেছিস, তোর মতো রবীন্দ্রসঙ্গীত হার্ডলি এখানে কেউ গায়। দেখো একটা কয়েকদিন আগেই একটা শো করলাম কলা মন্দিরে, আমি স্বাগতা দিই, শোভন, হ্যাঁ, অন্য আমি নামে আর কি শোটা, বিভিন্ন ধরনের গান, মানে যেগুলো আমি দিয়ে যে গানগুলো, ধরো আমি অকৃতি অধম রজনীকান্ত, বা আমি এক যাযাবর, হ্যাঁ, বা এই ধরনের গানগুলো আমি গেয়েছি। শোটা খুব ভালো হয়েছে। এবং সেটা করার আগে না আমার একটা অদ্ভুত, আমার যেটা মনে হয়েছে যে যত বয়স বাড়ছে না আরও বেশি মনে হচ্ছে যে গানটাকেই প্রাধান্য রাখি, মানে এটারও আমার এখন এটা একটা মাথার মধ্যে এসছে। এবারে কি তার মধ্যে যখন ছবির কাজগুলো আসছে, ধরো আমি একটা হিন্দি ছবি করলাম কয়েকদিন আগে মাধবনের সাথে, ফাতিমার সাথে, উপার্জনের জায়গা হিসেবে বেশি দেখা। হ্যাঁ ওই না কি বলতো, মানে কি হয়, আমি না জীবনে কোনোদিন আই হ্যাভ নেভার প্ল্যান্ড মাই লাইফ, মানে আমি কখনো প্ল্যান করিনি যে আমার এইটা করতে হবে, এইটা মানে এইটা এইভাবে, মানে আমার কাছে যেরকম যেরকম এসছে আমি সেগুলো নিয়ে এগিয়েছি। মানে এরকম নয় যে আমি কখনো কারোর কাছে কাজ আজ পর্যন্ত চাইনি। কোনো প্রযোজক, কোনো পরিচালক বলতে পারবে না যে আমি তাকে ফোন করে বলেছি আমাকে কাজ দাও, কখনো বলিনি। কোনো গানের পরিচালককেও বা কোনো মিউজিক ডিরেক্টরকেও আমি কখনো বলিনি যে আমাকে একটা গানের সুযোগ দাও, একটা প্লেব্যাক দাও। তুইও বলিসনি, আমিও বলিনি। আমার যেটা হয়েছে, আমার যে ধরনের আমার কাছে এসছে জিনিস, ধর আমার কাছে ধর একটা প্রজেক্ট এলো, একটা ছবির কাজ এলো, যেরকম বললাম যে আমি একটা ধর্মার ছবি করলাম, বম্বের ছবি, আমি তো বম্বেতে গিয়ে অ্যাপ্রোচ করিনি, ওখানে গিয়ে থাকিও নি। আমার কাছে ফোন এলো যে একটা অডিশন পাঠাবেন, आप एक ऑडिशन भेज दीजिए। আমি आपको नंबर कहाँ से मिला? बोलो सर आप भेजिए ना सर, एक छोटा सा एक स्किड है, आप करके थोड़ा भेज दीजिए। ওরা পাঠিয়ে দিলাম, ওরা নিয়ে নিল আমাকে। হ্যাঁ, নিয়ে ওখানে আমি একটা মানে ভালো একটা ধর্মা প্রোডাকশন, একটা ছবি আপ জেসা কই করে ফেললাম। তো এরভাবে হয়, মানে আমি যখন যে কাজটা করেছি, হ্যাঁ নেটফ্লিক্সে আমি আছি, হ্যাঁ। এবার দেখ আমি যে কাজটা, একটা জিনিস আমার আমি জানি, মানে আমি বোস্ট করছি না,
আমি যখন যে কাজটা করেছি সেই কাজটার মধ্যে আমি ঢুকে গেছি, এইটা আমি করেছি। মানে আমি হয়তো প্ল্যানভাবে করিনি, আমি হয়তো দুটোকেই ব্যালেন্স করতে গিয়ে আমার অনেকটা ঘেটেছে, হয়তো গানের জায়গাটাও ঘেটেছে। এই জায়গাটা কি হতো, আমার একটা সমস্যা হতো, মানে আমি যখন আমি তো 2001 সাল থেকে কাজ করছি, ধরুন আজকে আমার 24 ইয়ার্স রানিং, মানে পরের বছর আমার সিলভার জুবিলি হবে। তখন যারা অভিনয়ের জগতের লোকজন তারা বলতো ও তো গান নিয়ে ব্যস্ত, ও তো টাইম দেবে না। আর যারা গানের জগতের মানুষ তারা বলতো ও তো অভিনয় নিয়ে ব্যস্ত, আমি তো গানের সময় দেবে। এই ব্যাপারটা আমি বরাবরই, এটা আমার হয়ে এসেছে। তখন আমাকে একজন বলেছিল, আমি নাম করবো না, কোনটা করতে চাও, বলছিল কোনটা করতে চাও, একটা করো। সেটা হয়নি, মানে আমি দুটোকেই, যেহেতু ছোটবেলার থেকে আমি থিয়েটারটাও করেছি, গানটাও করেছি। আমি তো অপরা হাউসে করেছি, দেখ সিডনি অপরা হাউসে স্বামীজির ভূমিকায় প্রথম শিল্পী হিসেবে আমি ওখানে বাংলায় গান করেছি, ইংরেজিতে থিয়েটার করেছি, 10 শিকাগো স্পিচ বলছি। তারপরে আমি হয়তো মনে চলো নিজ দিকে একটু গান এই বেলা একটুখানি গেয়ে দে টাক করে। চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতবন সব তো পর, কেউ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে। তারপরে স্বামীজি বলছে, sectarianism, bigotry, and its horrible descendant fanaticism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilizations, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time has come, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. ফ্যান্টাস্টিক। এবার এটাতে আমার মনে হলো, অ্যাকচুয়ালি আমার মনে হয় তোমার দুটোই করা উচিত সমানভাবে। কারণ আমার অ্যাক্টিংটা যেহেতু তুমি করো, তাই তোমার গান গাওয়ার ইমোশন দেওয়াটা মনে অনেক স্বতঃস্ফূর্তভাবে আসে। সুবিধা হয় একটু, ডেফিনেটলি ও মানে একটু সুবিধা হয়, ডেফিনেটলি। এটা আমার মনে হলো ডেফিনেটলি। কিন্তু কি বলতে পারে, এত কিছু পরেও মানে ওর আমি আগের সত্তাটা বেশি দেখেছি, তো এই সত্তাগুলো আমি বেশি দেখিনি অনেস্টলি। হয়তো সেই কি বলবো অজ্ঞতা থেকে আমি একটা বলো না তোমার মনে হচ্ছে তুমি বলতেই পারো। হ্যাঁ, কিন্তু সেইটা একটা হয়ে যায়। কিন্তু মানে ও সত্যি একটা অসম্ভব ট্যালেন্টেড একটা ছেলে, যার জন্য ও দুটো। অনেকদিন পরে শিকাগো স্পিচটা বললাম, জানিস অনেকদিন পরে আমার খেয়ালও ছিল না মনে আছে কিনা, আমি জাস্ট করতে করতে বলে দিলাম আর কি, মানে একটা ছোট পার্ট বললাম, লাস্ট পার্টটা বললাম আর কি, অনেক বড় স্পিচ। আচ্ছা সোমনাথ, তুই বল এইবার, তুই তো প্রিডমিনেন্টলি ক্লাসিক্যাল জগতে, ক্লাসিক্যাল শিখেই তোর গতিটা তো তাই ছিল, গুরুজির কাছে গেছিস, হট করে এইদিকে কি করে? জাস্ট ওই ট্রানজিশনটা একটু বল, হয়তো অনেকবার বলেছিস বাট আমার অডিয়েন্সের জন্য। ট্রানজিশনটা বলতে আমি বহু বছর আগে থেকে ওই ব্যাকিং ভোকালস যেটা হয় কোরাস হিসেবে গান গাওয়া, রেকর্ড করা,
সেই সমস্ত কাজ অনেক ছোটবেলা থেকে শুরু করি। তোর এই ইন্টারেস্টটা কি করে? তুই তো প্রিডমিনেন্টলি হ্যাঁ, ক্লাসিক্যাল এবং- শিখছিস, এই যাচ্ছিস, এই জগতে ঢুকছিস কিভাবে, ইন্সপিরেশন এবং- থেকে ওই জায়গাটা আমি ধরবার চেষ্টা করছি। এবার ছোটবেলা থেকে আমার বাড়িতে বাবার কেনা ক্যাসেটস প্রচুর ছিল, যেখানে ইনস্ট্রুমেন্টাল ক্যাসেট থেকে শুরু করে জগজিৎ সিং থেকে শুরু করে মাইকেল জ্যাকসন, ক্রিস ডেবার্গ সবটা ছিল, এবং বাবাও জোরে জোরে চালিয়ে শুনতো। অফকোর্স আমরাও শুনতাম, এবং সেখান থেকে ইংরেজি ওয়েস্টার্নাইজড যে ভোকালাইজেশন যেগুলো, তার প্রতি একটা আমার অদ্ভুত ইন্টারেস্ট এবং টান আমি অনুভব করি। এবং আমি যখন স্কুলে পড়ি তখন আমাদের সেই সময় একটা বিশাল পপুলার, আমার 10 অব্দি বিদ্যাভারতী, তো ওই স্কুলে পড়তে একটা অ্যালবাম প্রচণ্ড হিট করেছিল, সেটা ছিল অ্যাকোয়া, ওই বারবি গার্ল বলে, ওইটা। এবার ওইটা থেকে আমার অদ্ভুত ভালো লাগলো। একটা গান ছিল ডক্টর জোনস বলে, ওখানে না অদ্ভুত একটা ডক্টর জোন আই পে আই ইউ, এই যে এই জায়গাটা হচ্ছে, আমি বলছি এটা কি হলো, এটা কিভাবে হলো, ইয়ার্লিং টাইপস করে। হ্যাঁ, তখন তো অত নাম জানি এটা কি, ওটা কি হলো। এবার সেইখান থেকে আমার একটা ইন্টারেস্ট তৈরি হলো, মানে কিভাবে ওটা আমি গাইতে পারি, বা কিভাবে আমি ফলসেটোতে নোট রিচ করতে পারি, এই জিনিসগুলো ওইখান থেকে আমার ইন্টারেস্ট জন্মায়। এবং তারপর প্রফেশনালি যে চেঞ্জটা, সেটা টুনাইদা, দেবাশিস গাঙ্গুলি, টুনাইদা। তো আমার ছোটবেলায় একটু সমস্যা হতো যে মানে শব্দের লাস্ট অক্ষরগুলো খেয়ে যেত, টেল ড্রপ যেটাকে বলে আর কি। তো ওইগুলো প্লাস আধুনিক গানে ইমোট, আমি যেহেতু এমনি অ্যাজ এ পার্সন পর্যন্ত চাপা, তাই গান গাওয়ার সময় অসম্ভব ইনহিবিশন ফিল করতাম, মানে যেটা আমি ভাবছি সেটা আমি প্রকাশ করতে পারতাম না স্বরে। তো ওইগুলো ঠিক করার জন্য টুনাইদা আমাকে প্রচুর হেল্প করে সেই সময়, এবং তখন একটা রেকর্ডিংয়ে নিয়ে গেছিলো এবং বলে যে এরকম তুই তো ওয়েস্টার্নাইজড পছন্দ করিস, তো এখানে একটা ইম্প্রোভাইজ করে একটা গানের জন্য মনে হয়, এবং সেখান থেকেই শুরু। এবং তাতে আর কি সবার মনে হলো আচ্ছা ওরকম পারছে, এবং সেই সময় এই ধরনের ভোকালাইজেশন হয়তো খুব একটা ফিমেল ভোকালে ছিল না। এবং তারপর ওখান থেকে আমি ম্যাক্সিমাম ব্যাকিং ভোকালসে ডাক পেতে শুরু করলাম সেই সমস্ত কাজে যেখানে ওই ধরনের ওয়েস্টার্নাইজড ভোকালাইজেশন দরকার হয়। তো সেখান থেকে আর কি লোকে ইন দ্য সেন্স ইন্ডাস্ট্রির কিছু মানুষে আমাকে চিনতে শুরু করলো, ডাকতে শুরু করলো। তো সেখান থেকে এই শিফট, এবং যেহেতু এই ধরনের গান বাজনার ওইখানটা একটু হলেও খালি ছিল, তাই হয়তো মেবি মানে ওকে আমি ফার্স্ট দেখি ওই রাজের একটা করতো না, টেক এ ব্রেক, ওকে আমি 2-3 বার গেছি, তুই জানিস বোধহয়। পরম ওটা করতো, পরমটাকে অ্যাঙ্কার করতো, সেখানে গেছি, পরমের অ্যাঙ্কারিং তো হচ্ছে, বলে মাঝে মাঝে মেয়েটা তো দারুণ গাইছে। আমি রাজকে জিজ্ঞেস করেছিলাম, বলে সুগন্ধা দারুণ গাইছে মেয়েটা। না, আমি বলছি যে তুই এটা তো দারুণ, তোর যেটা জার্নিটা যেটা হলো, যে তুই একটা অন্য জগৎ থেকে একটা নতুন জগতে প্রবেশ করলি। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে গুরুজির একটা যেটা আমার বিশাল বড় ছাড় ইন দ্য সেন্স কি, মানে আমার মধ্যেও তখন একটু ইনহিবিশন আছে, এটা কি ঠিক হবে, এটা কি করব, এভাবে ভাববো। গুরুজি আমাকে তখন একটা কথা বলেছেন, যেটা আমি আজও সঙ্গে নিয়ে চলি, যে উনি হয়তো মিন করেছিলেন ক্লাসিক্যাল জগতের মানুষকেই বেশি, আমি ঠিক জানি না কি, বাট উনি বলেছিলেন যে অনেকে অনেক কথা বলবে, শুধু এটুকু মনে রাখবি এই দুনিয়ায় যা সঙ্গীত আছে সব ওই সা থেকে সায়ের মধ্যে 7টা স্বরেই সীমাবদ্ধ। যেটাই মন দিয়ে করবি, যেটাই 100% দিয়ে করবি, সেটাই তোর কাছে 100% নোট কিয়া যায়, ইয়ে পয়েন্ট। এই কথাটা আমি আমার জীবন এত অবধি নিয়ে চলেছি, এবং তারপর যে ইনহিবিশনটা আর রইলো না। গুরুজির থেকে একটা এত বড় কথা পেয়ে যাওয়া মানে হচ্ছে যে আমি আর কাউকে ভয় পাই না, আমি আর কাউকে তোয়াক্কা করি না টাইপ আর কি। না, তুই যে এক্ষুনি যেটা বললি, বীরেশ কাকু যেটা বলেছেন, এটা অনেক বিদগ্ধ লোক ছিলেন, তো একটা এমন জায়গায় বলে দিয়েছেন আসল কথা। উনি আমার কাছে ঈশ্বর। হ্যাঁ, না আমাদের সবার কাছেই উনি একজন অত্যন্ত মানে শ্রদ্ধেয় একজন ব্যক্তি, আর অসম্ভব হিউমারাস ছিলেন। কি জোক বলতেন না, তুই কানে আঙুল, মানে একটা গুরুজি হয়ে, মানে উনি আমার গুরুজি ছিলেন না, মানে আমার গুরু স্থানীয়, এদিকে আয় বড় হয়ে গেছিস বলে যা থা, মানে তখন কোথায় পালায়, কোন গাছের তলায় লোকায়, মানে এরকম অসম্ভব বন্ধু ছিলেন। তো যেটা বলার, যে উনি কিন্তু এটাই বলেছিলেন যে 100% কথাটা, চেষ্টাটা সেটাকে মেনটেন করিস, ব্যাস এটাই হলো কথা। এইবার আমি তোকেই বলছি যে ওই যে তুই তোর ফেসটা চেঞ্জ হতে থাকছে, তুই একটা তোর জার্নিটাকে আমি একটু ফলো করার চেষ্টা করছি। তুই ওখান থেকে ঢুকে গেলি ফিল্ম লাইনের মধ্যে, ঢুকছিস আস্তে আস্তে ঢুকছিস, এবার তোকে লোকে রেকগনাইজ করছে, এবং তুই এই জার্নিটাকে আমাকে খুব অনেস্টলি বলবি, এখানে তুই কিন্তু মানে সত্যি কথাটাই বলিস, তুই এই জার্নিটা, এই যে এটাকে স্ট্রাগল বলবি? না,
কি বলবি? এটা আমার কাছে একদমই, দেখো আমার মনে হয় না যে এই কাজটা তুমি খুব ভালোবাসা থেকে স্বতঃস্ফূর্তভাবে করো সেই কাজ কোনোদিন কষ্ট দিতে পারে না, এটা আমার মনে হয়। জিও মেলা হাত। একদমই তাই। আমি আজকে এইটাই একদমই তাই। লোকের কাছে বলতে চাই, আজকে প্রচুর আমি শুনি, আমার সাথে মিললো বলে হাত মেলাম আর কি, আর দলে একটা লোককে নিলাম। তাই তো, একদমই তাই, একদমই এই তাই। যে স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, আমি ক্লান্ত। আমি আশেপাশে সবাইকে, আরে ভাই মানে তুমি যাকে ভালোবাসো তাকে পাওয়ার জন্য তুমি দৌড়চ্ছ, সেটা স্ট্রাগল হয় কি করে ভাই? যে স্ট্রাগল বলেন, আমি এত স্ট্রাগল করে আমি ওইখান থেকে এসে কলকাতায় এসে আমি ওই মাস্টারমশাইয়ের কাছে শিখতাম। এটা স্ট্রাগল কি মানে আমার কাছে, এটা যে করছে তার কাছে হয়তো স্ট্রাগল। সেই দিক থেকে দেখতে গেলে তো মানে লাইফ ইটসেলফ ইজ এ স্ট্রাগল। মানে প্রত্যেকদিন সকালে এখন যা অবস্থা, ঘুম থেকে চোখ খুলবো কিনা সেটাই তো আমি জানি না। হ্যাঁ, সেভাবে বলতে গেলে তো সবকিছুই তাহলে স্ট্রাগল হিসেবে দেখলে। এবং আমি এটাকে আমি পার্সোনালি মানে যারা বলছে বা যারা বলেন তাদের শ্রদ্ধা জানিয়ে বলছি, তারা হয়তো সেটা ফেস করছে। বলছে না তুমি তো এটা করোনি, তুমি তো দুর্গাপুর থেকে ঘেমে ঘেমে ওরমভাবে তুমি ওরকম ট্রেনে করে, লোকাল ট্রেনে ওরমভাবে তো আসোনি, তাহলে বুঝতে স্ট্রাগল কি, হয়তো তারা বলবে। কিন্তু তবুও আমি বলবো, যদি সেটা গান বাজনার জন্য হয়, খালি গান বাজনার কথা বলছি বিকজ আমি গান বাজনাটা বুঝি, তাহলে আমি যদি কোনো গুরুজির কাছে শেখবার জন্য ওই কষ্টটা করি, তাহলে ওটা স্ট্রাগল হবে কেন? আমি গুরুজির ক্লাসে যাচ্ছি শিখবো বলে, তার জন্য ঘাম ঝরাচ্ছি, সবকিছু করছি, ওটা তো ভালোবাসা, আনন্দ, মানে এটা তো আমার আনন্দের জায়গা, মানে স্ট্রাগল কি কেন হবে? ঠিক আছে, মানে যারা এটাকে স্ট্রাগল হিসেবে ভাবে আমি তাদেরটাও বুঝছি, তাদেরটাও এগ্রি করছি। মানে আই ক্যান হ্যাপিলি মানে অ্যাকসেপ্ট আদার ভিউজ অ্যাজ ওয়েল, মানে যেটা अगेन আজকাল খুব কমে গেছে। সো ডু আই, কিন্তু আমি ওটাতে আমি স্ট্রাগলের না, আসলে আমার মনে হয় দাদা কি জানো তো, মানে এটা মানে প্রত্যেকটা মানুষের তো পার্সপেক্টিভটা আলাদা হয়, মানে এগুলো খুব রিলেটিভ তো, জানিস তো, মানে হ্যাঁ, মানে কারোর কাছে লাগতেই পারে, মানে সেটা তার পার্সপেক্টিভটাই অন্য, সে ভাবেই অন্যভাবে আর কি, মানে তার ভাবনা চিন্তাটা, তার হয়তো লজিক আছে যে কেন সেটাকে স্ট্রাগল বলছে। সে হয়তো বলে ভাই তোমরা যারা আজকে এই জায়গাতে এসেছো বা যারা নাম করেছো, তোমাদের যে অ্যাবান্ডেন্সটা তোমরা ক্রিয়েট করতে পেরেছো, হ্যাঁ, তোমরা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে এসেছো, আমরা এই প্রসেসটাকে স্ট্রাগল বলছি, আমরা এখনো সেটা ক্রিয়েট করতে, এই মেটেরিয়াল একটা সমীক্ষা চলে আসে তখন, মানে স্ট্রাগলিং শব্দটা কিন্তু ওই জায়গা থেকে আসে না, আমাদের কি বলতো, মানে অনেক সময় মানে আমাদের এই জায়গা থেকে আমরা তো সবাই একটা, সেই ভাবনা তো ঠিক আছে, কিন্তু আমাদের এখান থেকে একটা মেসেজ দেওয়া, যারা এটাকে স্ট্রাগল ভালোবাসো, হ্যাঁ, মানে ভেবো না সেটা, মানে ভাবছো, আমাদের ইটস আ প্রসেস, আমাদের একটা অনুরোধ যে তোমরা এটাকে ট্রাই টু রিভাইজ ইওর থটস অ্যাজ ইট ইজ, ডোন্ট থিংক অ্যাজ স্ট্রাগল, দিস ইজ লাভ, দিস ইজ, হ্যাঁ, মানে সেদিক থেকে দেখতে যাকে গেলে ভালোবাসছো, কামিং টু দিস ওয়ার্ল্ড ইটসেলফ ইজ এ স্ট্রাগলই বলতে গেলে না, একদমই তাই। সবকিছুর মধ্যে স্ট্রাগল আছে, মানে যেটা ও বললো না যে আজ মানে এখন তো মানে এমন একটা মানে মানে এই পুরো পৃথিবীটা এখন যেরকম একটা গতিতে চলছে, এই গতির মধ্যে একটা অসম্ভব ইমব্যালেন্স আছে, হ্যাঁ, মানে একটা বিভৎস একটা সুনামির মধ্যে দিয়ে পৃথিবীটা চলছে, ইনটলারেন্স তো বটেই, সেখানে তো স্ট্রাগল তো, এটা খুব মানে সহজাত মানুষের কাছে এটাই আসে, বাবা সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি হতে পারে, এটা হবে না তো, ওইটা হবে না তো, এই যে দেখো দুটো জিনিস থেকে মানুষের ডিসিশন আসে, দুটো জিনিস থেকে, একটা হচ্ছে ফিয়ার, একটা হচ্ছে লাভ, কারেক্ট? আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের এই যা পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, আমাদের মোস্ট অফ আর ডিসিশনস কাম ফ্রম ফিয়ার, যে কারণে এই শব্দগুলো চলে আসে, জানিস তো, এটাই যদি আউট অফ লাভ আসে তাহলে এই শব্দগুলো আসবে। হ্যাঁ, সেটাই বললাম যে এক একজনের এক এক রকম মত হয়, কারণ পারসেপশনটা আলাদা। হ্যাঁ, পার্সপেক্টিভ তো বটেই। আমি যারা চিন্তা করছে তাদের একটু, উই আর জাস্ট রিকোয়েস্টিং দেম টু রিভাইজ দেয়ার থটস। একদমই, যাকে তোমরা ভালোবাসো সেটা কিন্তু ভালোবাসার লোকও হতে পারে। তুমি কলকাতার শহরে আসছো তোমার প্রেমিক বা প্রেমিকার সাথে মিট করতে, অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে তোমরা হাওড়া স্টেশনের নিচে মিট করলে, ওটাকে তুমি কি বলবে? স্ট্রাগল বলবে নাকি ভালোবাসা বলবে? এটা পার্সপেক্টিভ। তুমি কিভাবে দেখছো এইটা, চাটা কি অর্ধেকটা খালি আছে নাকি অর্ধেকটা? আমি এটাই বলছি, আমি রিকোয়েস্ট করছি দাদা হিসেবে, যে তোমরা ওটাকে স্ট্রাগল না বলে ওটাকে বলো না, ভালোবাসা বলো না, জার্নি বলো না, ইটস আ জার্নি বলো, চেষ্টা করো, তাহলে তোমার ওইটাকে স্ট্রাগল মনে হবে না, কখনোই তোমার মনে হবে তোমার কাজটাও বেটার হবে, তুমি যদি মনে করো এটা জাস্ট আ থট।
তো আমার কথা হচ্ছে যে তুই বীরেশ কাকুর কাছে কি কি রাগদারি ছাড়া কি কি গান বাজনা শিখেছিস, আর তারপরে কারোর কাছে শিখেছিস? না তো নাই না, ওটা তো ওই আধুনিক। তারপর শেখা বন্ধ করে দিলি কেন, ব্যস্ত হয়ে গেলি? না ওই জন্য না, মানে ঠিক গুরুজির সঙ্গে যে একটা অদ্ভুত কানেকশন ফিল করেছিলাম, সেটা আমার মনে হলো যে আমি মনে হয় আর কারোর থেকে পাবো কি পাবো না জানি না। তো আমি ঠিক মানে যেটুকু যা শিখেছি সেটুকুই মনে রেখে, না ইনাফ না, মানে সেটুকু নিয়েই চলার চেষ্টা করছি আর কি। না তোর মনে হয়নি যে তুই যে ফিল্ডে গেলি, আমি কথার কথা বলছি, এবার তোর কাছ থেকে লোকে তো অনেক কিছু ডিমান্ড করবে। ডিমান্ড করবে মানে কি, তুই যেহেতু ভার্সাটাইল, এখন ভার্সাটাইল তো খালি শুনে শুনে হয় না, সবাই যদি সেলফ টট হয়ে যাবে সে তো মুশকিল হয়ে যায় না। আমি বলছি ধর আমি তোকে রেকর্ডিংয়ে ডাকলাম, আমি তোকে রেকর্ডিংয়ে ডেকে আমি বললাম যে একটা রেকর্ডিং এর সিচুয়েশন আছে, একটা এম ধরনের গান করা, ধরন বললাম, ধরন মানে বলছি না নকল করতে, তো তোরা কি শুনিস সবার গান বাজনাটা শুনিস, বা কিভাবে তোরা নিজেকে আপডেট করিস, কিভাবে চেষ্টা তো করি সবকিছু শোনার। কিভাবে করিস একটু বল, মানে আমাদের স্টুডেন্টদের মানে যারা সেটা কিন্তু এখন বলে না, মানে সেটা আমি আবারও গুরুজির কথা বলতে হয়। আর গুরুজি কিন্তু এটা বলতেন যে রেয়াজটা শুধুমাত্র প্র্যাকটিস হতে পারে না, তোমাকে কিছু নির্দিষ্ট সময়ে মানে 15 মিনিট হলেও দিনে দিতে হবে গান শোনা, প্র্যাকটিস করতে, গান তৈরি করতে। তো ওইটা কিন্তু মানে এরকম নয় যে এখন অন্য ধরনের কাজ করছি বলে শুধু গান বাজনা শুনছি, তা না। সেই শোনার অভ্যেসটা বাড়িতেও যেমন ছিল আমার বাবার থেকে, যেটা এবং এই বাবার কথা যখন উঠলো আরেকটা ছোটো করে বলে দিই, সেটা হচ্ছে যে এই শোনার ব্যাপারটা, এক তো গুরুজি যেটা বলেছেন যে শোনার অভ্যেসটাও একটা প্র্যাকটিস রেয়াজের মধ্যে পড়া উচিত। দ্বিতীয়ত আমার বাড়িতে হয় না যে দেখবে ছোটোবেলায় হিন্দি গান অনেক বাঙালি বাড়িতে, মধ্যবিত্ত বাড়িতে বারণ ছিল শোনা, হিন্দি সিনেমার গান মানে বাজে, বা আমাদের ছোটবেলায় রোজা, ওই রুক্মিণী, শাদিকে বাদ, ওগুলো ছোটবেলায় তো মানে বুঝতাম না, কিন্তু খুব ভালো লাগছে শুনতে। আমার বাবা কিন্তু কোনোদিন বলেনি এই বন্ধ কর, আমাকে বলেনি কখনো। আমার বাবা বলেছে ভালো খারাপ সব শোনো। রোজা যখন হয়েছে তুই তখন অনেক বড় হয়েছিস, আমি ছোট, আমি অনেক যখন ও ছোট, আমি কার সাথে কি দুম করে বয়স কম না, মাঝে মাঝে আমি একটুখানি বাচ্চা হয়ে এই সুবাদে 10 বছর কমিয়ে নিলি বা 15 বছর, ওটা আমি অত দেবো না, তাহলে আমার অনেক কমাতে হবে। হ্যাঁ চল। তো ওইটাই মানে বাবা বলতো যে ভালো খারাপ সবটাই শোনা উচিত, তবে গিয়ে ভালো খারাপের ডিফারেন্সিয়েশনটা করতে শিখবে। তো শেখার ব্যাপারটা ছিল। এবং এখন যে ধরনের বাংলা ইন্ডাস্ট্রিতে যে ধরনের কাজকর্ম আমার থেকে এক্সপেকটেশন করা হয়, তো সেই ধরনের গান বাজনা ডেফিনেটলি। কি ধরনের এক্সপেক্ট করে তোকে? একটা হচ্ছে ইদার কন্টেম্পোরারি ওয়েতে রবীন্দ্রসঙ্গীত, মানে অ্যারেঞ্জমেন্টের রবীন্দ্রসঙ্গীতটা আমার মনে হয় দর্শক শ্রোতারা আমার থেকে শুনতে পছন্দ করেন, সবাই না করেন হয়তো, সবাই করে, সবাই করে না, যারা হয়তো। তুই শিখেছিস রবীন্দ্রসঙ্গীত? না। হ্যাঁ তাহলে চল। স্বরলিপি পড়ে পড়ে চেষ্টা করেছি। আর আমার থেকে মনে হয় যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে ওই পপ, সফট রক, এই ধরনের কিছু। মানে তোর পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত শোনা, তোর পছন্দের, এটা তো তোর সাবজেক্টের মধ্যে। তোর ও যখন রবীন্দ্রনাথের গানটা গায় ওটা অদ্ভুত সাবলীলতা আছে, সেই সাবলীলতা শুনি না, এফর্টলেস, কি she sings effortless। বাহ, খুব সুন্দর, খুব ভালো। আমার ইচ্ছা করছে একটা রবীন্দ্রসঙ্গীত। তুই যে গাইলি তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। ইচ্ছে করলো মানে রবীন্দ্রনাথের গান গাইলে না মনে হয় ব্যাক টু ব্যাক করি। আর কি ভালো, কি এমন একটা গান গাইলি, মানে ভালো যে লাগলো। দাদা আমি সময়ের ব্যাপারে একটা কথা বলতে চাই। আমি আমার যেটা খুব ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে ওর ব্যাপারে, সেটা হচ্ছে ও না, এই যে ধরো আমি যখন অভিনয় করি, ধরো আমি কথা বলছি, আমি একটা চরিত্র অভিনয় করছি, আমি যখন অন্য একটা ছবিতে অন্য একটা চরিত্র করছি, আমি যদি ওই সেম ম্যানারিজম নিয়ে ওই চরিত্রটা করি, তাহলে কিন্তু আমি ভাঙলাম না নিজেকে। মানে যেভাবে অনেককেই দেখেছি আমরা, যে একেবারে মানে যেভাবে একটা চরিত্র যেভাবে হাঁটে, চলে, বসে,
অন্য চরিত্র তো সেভাবে হাঁটবে চলবে বসবে নয়, ওর গানের মধ্যে না ওই ও নিজেকে না পুরো ভেঙে দেয়। ও যখন পপ গায়, ও যে এইগুলো যখন করে বা যখন ওগুলো করছে না এইগুলো যখন করছে, ও একটা অন্য তখন ওর ফেসেটটা তখন আলাদা, মানে শি ইজ ডিফারেন্ট। ও যখন রবীন্দ্রনাথ গাইছে ও তখন একদম সম্পূর্ণ রবীন্দ্রনাথের গান যে অনুভব নিয়ে বা যে আকুতি নিয়ে গাওয়া দরকার ও সেইটা করে। আবার ও যখন ধরো এই ক্লাসিক্যাল কোনো একটা গান গাইছে, কোনো বন্দিশ গাইছে বা কিছু গাইছে, তখন তার প্রেজেন্টেশনটা আলাদা। এইটা শি ইজ ভার্সেটাইল, মানে সব দিক থেকে সব রকম ভাবে। এইটা না আমার অসম্ভব ভালো লাগে। আমি না ফার্স্ট ওকে আমি বলে ওটা আমি ওকে গাওয়াবো, আজকে গাওয়াবোই গাওয়াবো, মানে সেটা হচ্ছে ও একটা গান আমি এখন ওরা কানে লেগে আছে। আমরা একটা ইয়ে করেছিলাম, একটা চ্যানেলের জন্য আমরা করেছিলাম একটা অনুষ্ঠান, আমি আর সব অনেকগুলো অনুষ্ঠানে একসাথে করেছি। একটা চ্যানেলে যে আমরা একসাথে বসেছিলাম, সেখানে ও একটা গান গাইলো, ওই গানটা আমার আজকেও বল তুই নাম বল, আমি ইয়াদ পিয়া কিয়া এর কর ওটা প্লিজ, ওটা আমি প্লিজ কর, দুটো লাইন কর, আমি তোকে বেশি দুটো না, যতটা তুই পারি তোর ইচ্ছে কর, এটা কর। হ্যাঁ, স্টার্ট। याद पिया की आए, क्या बात, याद पिया की आए, ये दुख सहा न जाए, क्या बात, ये दुख सहा न जाए, हाय राम याद पिया की आए, याद पिया की आए, बाली उमरिया सुनी है सजरिया, बाली उमरिया बाली उमरिया सुनी है सजरिया, जोवन भी तो जाए, है जोवन भी तो जाए, है राम याद पिया के, याद पिया के, याद पिया के क्या बात, क्या बात, খুব ভালো, খুব ভালো। সবচেয়ে যেটা ভালো লাগলো এটা শুনে, এটা কোনো ক্রিটিক্যাল কথা বলছি না, যে এই গানটা তো বহুল প্রচলিত হয়ে গেছে, সবাই গায়। আমার একটা জিনিস ভীষণ কষ্ট হয়, কারণ এই গানটা আমিও বাজিয়েছি অনেকের সাথেই। আজকাল দেখছি, আমি কারণ নাম নিতে চাই না, এই গানটার সময় টানের সময় হাসে কেন? দেখবি যে এখানে একটা, তুই যেটাকে অ্যাভয়েড করবি, এটা একটা সাপাট আছে, ওটাই গানের কিন্তু একটু ভালো করে করিস, ওটা ওই গানটার মধ্যে কিন্তু ওইটাই বুলেটের মতো আসে, এবং ওই বুলেটের মধ্যে বড় গোলাম আলী খাঁ সাহেবের কষ্ট আছে বাবু, ওটার মধ্যে বড় গোলাম আলী খাঁ সাহেবের বুক ভরা কষ্ট আছে, ওটা কিন্তু লোক দেখানো গিমিক নয়, একদমই। এখন ওইখানে হয়েছে কি, ওখানে যে তানটা পারছে সে হাসছে, স্টেজের মধ্যে তানটা করে এসে একটা বিরাট হাসলা, ইয়াদ পিয়া কি আয়ে, ये दुख सहा ना जाए, এটা মানে উনি ওনার ওয়াইফ মারা যাওয়ার, ওয়াইফ বা সেটা এই ডিটেইলটাতে যাস না, আর্টিস্টদের এই ডিটেইলগুলোতে যাস না। না, আমি গল্পটা জানার জন্য তোমাকে জিজ্ঞেস করলাম, এটা কি সত্যি? না, আমি তো বাড়িগুলো বন্ধু ছিলাম না, আমি জানতাম। না, মানে তোমাদের তো ডেফিনেটলি তোমার জানবে অনেক গল্প, এটা কি সত্যি কি মিথ্যা সেটা আমি জানতাম। আমি এরকম শুনেছি, মুরাবর আলী খাঁ সাহেবের কাছে, উনার মুখে শুনেছি যে উনি যখন কোথাও বেড়াতে যেতেন, একটা ছবি রাখতেন, উনি এক কোনায় গিয়ে ছবিটা দেখছেন, এবং ছবিটা কে এখনো পর্যন্ত কেউ জানে না, উনি তারপরে জলে ফেলে দিয়েছেন। এবার ছবিটা না স্ত্রীরও হতে পারে, তবে আমি জানি না স্ত্রীর ছবি কি আমরা সমুদ্রের কোনায় গিরমভাবে দেখি কেউ, আই ডোন্ট নো, মানে যদি হয় উনি, এরা তো ভগবান। তো আমার কথা হচ্ছে সেইটা না, আমার কথা হচ্ছে এই গানটার ওই এসেন্সটাকে একটু আরও, তুই এক্সেলেন্ট গাইছিস। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তুই যে রবীন্দ্রসঙ্গীতে গাইবি আর এইটা গাইবি, আমি অ্যাজ এ লিসনার, মানে একটু তো অন্য ধরনের লিসনার আমরা, আম তো নয়, আমি বুঝে গেলাম
যে কোনটা তোর ফোটে, কোনটা তুই শিখে গাইছিস। আচ্ছা। এটা কিন্তু বোঝা গেল, তুই রবীন্দ্রসঙ্গীতটা গাইলি বিকজ ইউ আর ট্যালেন্টেড, তুই কিন্তু গেয়ে দিলি, কিন্তু এইটা তোর ফোটে, এটা তুই যে প্যাশনটা নিয়ে গাইলি বিকজ ইউ লার্ন। আমি জানি বলি না, শেখা 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 করে যাই আমি, একটা শিখে গান বাজনা করা তোর মধ্যে বিরেশ কাউকে ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছে, যেটা রবীন্দ্রসঙ্গীতের ইঞ্জেকশনটা তোর পড়েনি। আজ ওকে যদি আমি রবীন্দ্রসঙ্গীত আমি ভালোবাসা থেকে গাই, যার জন্য ভালোবাসা তো আছেই, আমরা গান বাজনাটাই ভালোবাসি, তো সেটা তো হবে, কিন্তু একটা ইঞ্জেকশন না দরকার হয়, এটা আমি মনে করছি। তুই আমাকে নেগেট করতে পারিস, তুমি এটা ভুল বলছো। না ভুল না, আমার ভুল কেউ না, যার যার পারসেপশন। আমার যেটা মনে হয় যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রুটটা এমনই না যে সেটা যদি মোটামুটিভাবে একটুখানি হলেও রপ্ত করা যায়, তাহলে অনেক ধরনের গান ট্রাই করার যে সাহস বা সহজ ব্যাপার যেটা, সেটা অনেকটা সহজ হয়ে যায় আমার মনে হয়। হ্যাঁ, কিন্তু কি বলতো, ট্রাভেল করাটা অনেক প্রত্যেকটা জনরার একটা আলাদা ট্রেনিং থাকে বলে আমার মনে হয়। জনরা, তুই আজকে যেভাবে দক্ষিণীতে শিখেছিস আমার বলতে দে, আজকে একজন রবীন্দ্রসঙ্গীত গাইবেন, সবই গাইবেন, সেম গানটা তুই যখন গাইবি না, সেটা এগ্রি, মানে তোমার রবীন্দ্রসঙ্গীত শুনে মনে হয় একটা অদ্ভুত প্রাণ আছে। কিন্তু আমার না ও যখন ওনাতে গান করে আমার এখানে লাগে। না সেটা আমারও লাগলো, তুমি হয়তো আমাকে একটু বেশি ভালোবাসছো তাই হয়তো তোমার লাগলো। না কিন্তু আমারও লাগলো, কিন্তু আমার যেটা লাগলো, আমার কিন্তু যেটা লাগলো কি সুন্দরভাবে তুই সুরে ভরিয়ে গানটা করলি। আমার মনে আছে নিখিল কাকুর বাড়িতে একবার কারুর একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এখানকার লেডি একজন, তার গানটা আমি ইচ্ছে করে চালিয়ে দিয়েছিলাম। নিখিল কাকু বাইরে বসে রামকৃষ্ণ কথামৃত পড়তেন, তারপর আমি ইচ্ছে করে আশাজির রবীন্দ্রসঙ্গীত চালিয়েছিলাম। উনি উঠে এসে আহা আহা করছে। আমি নিখিল কাকুকে জিজ্ঞেস করলাম, এটা কি হলো, আপনি আশাজির গানটা শুনে আহা করছেন, আর উনি তো রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, ওনার গানটা বলে উনি ভালো, এই সুরটা যা লাগাচ্ছে না আসলে। তো আমার কথা হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হলো যে ওটাতে তুই বেশ তোর কন্ট্রোলের মধ্যে সাবজেক্টটা, নট অনলি দ্য এন্টায়ার থিং, ইট রিফ্লেক্টস। যাই হোক, আমরা শেষের দিকে চলে এসেছি, তুই খালি তোরা দুজনেই বল যে এখন যেদিকে গান বাজনাটা যাচ্ছে, এই এখন যেটা দেখছিস, জাস্ট ছোটো ছোটো করে বল যে তোরা তো ইন্ডাস্ট্রির মধ্যে আছিস, কি দেখছিস, কোন দিকে দিশাটা কিরকম, মানে হতাশাজনক নাকি মানে গেল নাকি there is some hope? এই প্রশ্নের আমার কাছে সত্যি উত্তরটা ঠিক জানা নেই। বুঝতে পারছিস না? কনফিউজড? নিশ্চয়ই হবে, ভালো দিন আমার আশা আছে। আমারও আছে। আমি বলছি আমি আই রিয়েলি ওয়ান্ট টু সাউন্ড পজিটিভ অ্যান্ড বি পজিটিভ। কারণ হচ্ছে যে প্রত্যেকটা জেনারেশনের একটা নুয়ান্স আছে, মানে তার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে। আমাদের মানে এই জেনারেশনে এত ট্যালেন্ট আছে, মানে চারপাশে মানে অনেক ট্যালেন্টেড মানুষ এখন প্রকাশ পায়। প্রকাশটা তাদের এই জন্য হয় কারণ বিকজ অফ দ্য ডিজিটাল মিডিয়াম। হ্যাঁ, মানে যেটা হয়েছে, হয়তো এটা তুমি বলতে পারো যে যতটা আগেকার দিনে যেভাবে কাজ হতো, একটা সীমিত একটা মানে একটা পরিসরের মধ্যে কাজটা হতো এবং সবার এন্ট্রি ছিল না। মানে আমাদের স্টুডিও পাড়াতে তো সবাই ঢুকতে পারতো না, বা আমাদের স্টুডিওতেও সকলে যে চান্স পেত গান গাইবার, লবি তো সবসময় আছে, 100 বার মানে কনসোর্টিয়াম তো আছে, লবি তো ডেফিনেটলি আছে। হ্যাঁ মানে তুই বল, মানে হ্যাঁ আমি বলছি লবি সব জায়গাতেই আছে, কিন্তু এটা ডিপেন্ড করে। আমার সিনিয়র বলছে আছে, তুই কি দেখছিস, তুই তো একদম এর মধ্যে আছিস, তুই মনে করছিস সত্যি কথা বলবো, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং বলবো, আমি আমার কাজ বাড়ি থেকে বেরোলাম, কাজ করলাম, বাড়ি এলাম, তুই ওই জন্য আমি খবর সত্যি রাখি না। আমার বিশ্বাস না যে তুই একটা সাবজেক্টের মধ্যে, একটা ইন্ডাস্ট্রির মধ্যে আছিস, লবি আছে কি নেই, কিছু কাজ নিশ্চয়ই হয়তো আমার অন্য কারোর জন্য কেটেছে, এবং আমি জানি হয়তো যে আমার গান পছন্দ করে তার কাজ হয়তো আমার গানের জন্য কেটেছে, এইটা আমি জানি না। লবি আছে না নেই, আমি কোনো লবিতে নেই, এটা আমি বলতে পারি। তুই লবিতে নেই, কিন্তু লবি আছে। হ্যাঁ, মানে লবিতে ও নেই, লবিতে আমিও নেই, কিন্তু দাদা লবিতে লবি আছে, এবং ডেফিনেটলি এটা আছে, এবং এটা যুগে যুগে ছিল। মানে এটা যখন মানে আমি বলছি, যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগেও লবি ছিল, আজকে ডিজিটাল যুগেও, মানে এখানে আমি গ্রামাফোন থেকে ডিজিটাল অবধি লবি ছিল। এখানে আমি একটা লবি থাকবে হয়তো, আমি একটা কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে লবি মানে পছন্দের মানুষদের বেশি কাজ দেওয়া, সেটা বলছো? হ্যাঁ, কিন্তু যার সাথে যার সম্পর্কের জায়গা থেকে কাজ হওয়া। Difference between those times and these times are,
আমি যেটা বুঝি, তুই বলতে পারিস না শুভেন্দা আমার সাথে না, এখানে আমার একটা বক্তব্য আছে। তখন যদি লবি থেকেও থাকে, সেই মানুষগুলোই থাকতো লবিতে যারা, তুমি তখন তুমি নাম ওয়াইজ যদি বলি, প্রত্যেকেই কিন্তু বিদগ্ধ এবং অত্যন্ত মানে কি বলবো যে অসম্ভব ট্যালেন্টেড মানুষ তারা। তো তাদের লবি থাকাটা না মানে অ্যাকসেপ্টেড, মানে তার আমি বলছি, ধরো যদি আজকে একটা কোনো কনসোর্টিয়াম, সেখানে যারা যারা বসে আছে ওই কনসোর্টিয়াম প্রত্যেকেই দিকপাল। এখন যে লবিটা আছে এই লবিতে, এই লবিটা একটু অন্য ধরনের, হয়তো সেখানে হয়তো কিছু মিডিওক্রিটিও আছে। মিডিওক্রিটি আছে, মিডিওক্রিটি না থাকলে মিডিওক্রিটি, আমি সেটাই বলছি, এটা তোদের বলতে হবে, বিকজ মিডিওক্রিটি আছে বলেই গান বাজনাটা ভালো হচ্ছে না, মিডিওক্রিটি আছে বলেই। কিন্তু সম্ভাবনা আছে, ভালো ভালো গান যে কম্পোজিশন হচ্ছে না দাদা তা নয়, ভালো ভালো গান তৈরি হচ্ছে, ভালো ভালো গান ডেফিনেটলি করছে লোকে। লবি ছিল, এখনকার দিনে লবি আছে, তখনকার দিনে যে লবিটা ছিল, যাদের নিয়ে যে লবিটা হতো, তুই যেটা বললি আজকে লবি মানে গ্রুপিজম, যে গ্রুপ যারা গ্রুপ তৈরি করতো, আজকে সুধীন দাশগুপ্ত মহাশয় গ্রুপ করেছেন আশার জায়গাটা ওখানে গেছে, ওইটা তো বলছি। এখানে এখন আমি বেঙ্গলের কথা এখন বলছি, এখন একটা ভুলভাল লবিং এর ব্যাপারটা চলছে বলে আমার মনে, তোরা বলতে পারিস না শুভেন্দু, আমি তো বললাম, এবং যার জন্য কোনো। এবং আরেকটা জিনিস কি হচ্ছে জানো তো, একটা গান যখন তৈরি হচ্ছে, ওই গানটা মানুষের কাছে পৌঁছতো না পৌঁছতেই সাইমালটেনিয়াসলি আরেকটা অন্য গান তার শ্রোতাকে চাপানো হচ্ছে। মানে কি হয়, তুমি অডিয়েন্সকে তুমি যেটা ফিড করবে, তুমি যেটা দেবে মানুষকে, মানুষ তো সেভাবে শিক্ষিত হবে। এবারে এটা কি হয়, ওই অনেকটা এরকম বলা যেতে পারে যে পোস্টারে আটা শুকুতে না শুকুতে আরেকটা পোস্টার পড়ে যায়, মানে এটা ইকোনমিক ভাষায় আর কি, ডিমান্ডের থেকে মানে সাপ্লাই অনেক বেশি, ডিমান্ডটা কম, সাপ্লাই বেশি। এটার কারণ হচ্ছে বিকজ অফ দ্য ডিজিটাল মিডিয়াম, কারণ সবটাই হাতের মুঠোর মধ্যে। এবারে কি হয়, এই যে তুমি বলছিলে না যাপন করা, ফোকাস, এই ব্যাপারটাই চলে গিয়েছে অনেকটা, বিকজ অফ দ্য ওভার এক্সপোজার। আমার জায়গাটাই মানে এটাই তো আসল জায়গা, এটা মেন আলোচনার জায়গা। যাপনটাই প্রথম থেকে আমরা বলেছিলাম, আমরা কিন্তু ওখানেই, দেখো আমি বা সোম আমরা কোনো লবিতে নেই, কিন্তু আমরা এভাবে করি, বা তুমিও নেই, মানে আমরা কেউই নেই, আমরা তিনজনে এখানে বসে আছি, আমরা কেউই, তাই তো বলছি, আমরা তিনজনে কেউই নেই। তুমি দাদা সবাই কোথাও না কোথাও আছে বা নেই, আমরাও নেই। না না, দেখ এই কন্ট্রোভার্সি আমার পার্সোনালিটি টাইপই নয় যে আমি লবিটা করতে পারবো, আমিও পারবো না, তুমিও পারবে না, আমরা কেউই পারবো না। পিআর স্কিল জিরো, আমরা কখনো পিআর করতেই পারিনি আজ পর্যন্ত, মানে সত্যি করতে পারিনি, আমিও করতে পারিনি, তুমিও করতে পারোনি। মনোময়ের মতন একজন এক্সেলেন্ট সিঙ্গার মনোময়, মানে অবশ্যই অবশ্যই এক্সেলেন্ট সিঙ্গার। তুই মনোময়কে জিজ্ঞেস কর, মনোময়া বলবে আমি তোমার লবিতে নেই। তুই রূপঙ্করকে জিজ্ঞেস কর, এক্সেলেন্ট সিঙ্গার, ও বলবে। তুই জয়দীকে জিজ্ঞেস কর, একজনকে কেউ এসে বলবে যে আমি লবিতে আছি? এটা কেউ বলবে না, বিকজ এটা আমরা দেখতে পাই, আমরা তো শ্রোতা, আমরা বুঝতে পারছি যে তারা খবর রাখে, আমরা তো জানি, হয়তো প্রকাশ্যে কেউ বলবে না, কিন্তু আমরা খবর রাখি। হ্যাঁ, অফ কোর্স। না, বাট মিডিওক্রিটি ইজ দি মানে এটাই এই সময়কার ভয়েস কিন্তু। হ্যাঁ, মিডিওক্রিটি সব জায়গাতে প্রিভেল করে, এবং যে কারণে কি হয় যে এক্সেলেন্স, মানে যে একটা গানকে একটা জায়গাতে নিয়ে যাওয়া, মানে একদম তাকে একবারে যেভাবে আমরা দেখি এইভাবে ঘোড়ার মতন একটা চলা, একটা গানকে নিয়ে বারবার যতক্ষণ না সেই গানটা পারফেকশনে না আসছে, এই জিনিসটাই তো চলে গিয়েছে দাদা। ডিফারেন্স বিটুইন দ্য লবিং ইন ইস্টার্ন রিজিয়ন and the lobbying in Mumbai till date is that Pritham is also having a lobby with Arijit Singh. কি গান দিচ্ছে, ওটাও তো লবিং, একটা গ্রুপ। ওই তো বললাম ভালো গান হলেই সাপ্লাই, ভালো গান হলেই জিয়াগঞ্জে চলে যাচ্ছে, সাপ্লাই বেশি তো দাদা। না না, এই সাপ্লাই বেশির মধ্যে থেকে আজকে অরিজিৎ সিংকে তুই বলতে পারবি যে অরিজিৎ সিং বাজে গান, খালি উল্টোপাল্টা গান করে? কি গান আসছে ওর কাছ থেকে? ওটাও তো আজকে একটা লবিংই যদি বলিস বা গ্রুপিজম বল, যাই বল, আজকে ও একটা জায়গা চলে গেছে। আজকে অরিজিৎ সিং এর গান হাজার হাজার লোক কিন্তু ভালো গান শুনছে, চোখ বন্ধ করে শুনছে। আমার কথা হচ্ছে যে এইখানে সেটা ঘটছে না, আনফর্চুনেটলি। এখানেও গান বাজনা করার ভালো বুঝবে কে? আমার কথা হচ্ছে যে এখানে তোরা যে ইন্ডাস্ট্রিতে আছিস, আমার কথা এইটাই বলার যে যারা প্রমোট করবে, এটা তোদের দোষ নয়, তোরা তো ভালো গান বাজনা করবার জন্য এসেছিস বলেই তো আজকে আমরা বসে আড্ডা মারছি। সেইখানে দাঁড়িয়ে আজকে যারা ভালো গান বাজনা করছে তাদের লোকেদের কাছে পৌঁছে দেওয়া, কথা বলার জন্য, যারা, তোরা তো নিজের গান করে নিজেই প্রমোট করবি না, ঠাড়া পিঠে ভালো গান শুনুন, যারা করবে তাদের না, যুগ করে কিচ্ছু হয়নি।
এটা তো ওটা না 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 না, যুগ হলেও হয় না। মানে এইখানে পৌঁছবার জন্য না ঢাড়া পেটাবার দরকার আছে একটা জায়গায়, নিজের ঢাড়া পিটিয়ে এখানে পৌঁছতে হয় না। অন্য লোকের এখানে পৌঁছবার জন্য নিজের ঢাড়া পিটিয়ে, ওই ঢাড়াটা তুই পেটাবি, কিন্তু আলটিমেটলি যদি গানটা এখানে না হিট করে না, থাকিবে না। এখনকার যুগের সমস্যাটা আমি তোমাকে থাকিনি, আমি তোমাকে একটা ছোট্ট পারে না। শোনো, আমি তোমাকে একটা ছোট্ট একটা ছোট ইলাস্ট্রেশন দিয়ে বলি, যেটা হচ্ছে যে একটা কুয়োতে, ওই যেটা স্বামীজি বলেছেন, একটা কুয়োতে একটা ব্যাঙ থাকতো, আর একটা ব্যাঙ থাকতো হচ্ছে সমুদ্রে ব্যাঙটা একদিন কুয়োতে এলো। কুয়োর ব্যাঙটা বললো, আমার এত বড় কুয়ো, আমি এত বড় একটা জায়গায় থাকি, তুমি কোত্থেকে এসছো হে? হ্যাঁ, মানে frog lived in a well, was born and brought up there. One day another frog that lived in the sea came and fell into the well. The frog who lived in the well said, "Where are you from?" He said, "I'm from the sea." Sea? How big is that? Is it as big as my well? মানে এই যে চারপাশে একটা প্যাটার্ন হয়ে গেছে না, থট প্রসেস প্যাটার্ন, একটা সংকীর্ণতা, বাংলা আমরা কোর ব্যাং একেবারে এইটা হয়ে গেছে, এটাই ঘটনা। যাকে দারুণ দারুণ একটা জায়গা, আমরা সেটা থেকে বেরোতে হবে আর কি, মধ্যে কথা সবাই মিলে আমরা ভালো গান বাজনা করবো, আমরা ভালো মনন নিয়ে চলবো, আমরা সবাই সবার হাত ধরার চেষ্টা করবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গুড মিউজিক শুড প্রিভেল। একদমই তাই, একদমই তাই, এটাই বড় কথা। তোরা ভালো থাক, আমাদের দায়বদ্ধতা, তোদের দায়বদ্ধতা জানো, তোরা ভালো গান বাজনা করিস। অনেক অনেক ধন্যবাদ তোদের, গড ব্লেস ইউ। খুব ভালো, তোমাকে অনেক ধন্যবাদ যে এভাবে মানে তোমার এই সুন্দর পডকাস্টের যোগ্য মনে করেছো। একদমই তাই, এটা আমার কথা। সত্যি ভয় ছিলাম, মানে তোমাদের মতো মানুষজনদের সামনে কথা বলা, গান গাওয়াটা তো মানে আমার সত্যিই পুরো গলা ফলা কাঁপছিল। শুভেন্দু ইজ মহাগুরু, হ্যাঁ আমরা বলি না মহাগুরু, ইজ মহাগুরু। আজকে সত্যি বলছি, তোমার সামনে আমরা আজকে বসলাম, একটু গান গাইলাম, একটু কথা খোলা মনে কথা বললাম, যতটা পারলাম আর কি, ঠিক আছে, আমরা চেষ্টা করলাম, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। ঠিক কম কথা বলিনি তো আমি? তুই বেশি কথা বলেছিস না কম কথা বলেছিস আমি জাজ করার জন্য, ওখানে জাজ করলে তুমি এজ এ হোস্ট বলবে তো। না তোরা একটা আছে না, তোরা আমার কথা হচ্ছে যে নাথিং, ওই না, মনের কথাটা যদি ভালো করে একটু বলিস, তোদের কথা তো লোকে শুনছে। আমার মনে হয় পডকাস্টের মাধ্যমে একটু ভালো কথাবার্তা লোকে শুনুক না, মানে আমার ওইটুকুই চাহিদা তোদের সাথে বসে আড্ডা দেওয়ার, যে একটু ভালো কথাবার্তা গান বাজনা নিয়ে হোক, মানে ইটস ইম্পর্টেন্ট। নাও আমরা এমন একটা জায়গায় এসেছি না, এমন গান তৈরি করো যে গান থেকে যাবে, যেরকম বহু গান থেকে গেছে আমাদের অন্তরে, আমাদের মননে, আমাদের চিন্তনে। লাস্ট গানটা তারা গেয়ে শেষ করি, যেটা থেকে গেছে। কোন গানটা? কোন গানটা হয়? অনেক গানই হয়, আমি কাগজে লেখো নাম গেয়ে দে, ওই গান সব বলে দিয়েছি। চল একসাথে করি, ঠিক আছে, জানা থাকলে গাই। যদি কাগজে লেখো নাম, আরেকবার শুরু করি। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর খুয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। জয় গুরু। জয় গুরু।